যাচাই বাছাই হবে আওয়ামী লীগের ৩ মেয়াদী মুক্তিযোদ্ধা সনদের সরকারি চাকরি পাওয়ায় ২৩,০০০ কর্মকর্তা কর্মচারীর। ১৪ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা জেলা উপজেলা পর্যায়ে টাঙিয়ে দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়নি, এমনকি শহীদদের প্রকৃত তালিকা হয়নি বলছেন ইতিহাসবিদরা। শেখ হাসিনার টানা ৩ মেয়াদে প্রায় ১৮,০০০ ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট জারি করে মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে ৮,০০০ ভুয়া সনদধারী চিহ্নিত হয়। এই তালিকায় আরো অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদধারী আছেন বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসছেন অভিযোগ জানাতে। আমাদের এলাকায় ৩৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা এই অফিসে বহু আগে থেকে দেওয়া ছিল, যেটা নিয়ে এর আগে কেউ কোনো প্রতিকার পায়নি। ৫ তারিখের পরে আমি নিজে এখানে এসে অভিযোগ জমা দিছি। মুক্তিযোদ্ধারা বলছেন গত ১৬ বছরে টাকার বিনিময়ে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, যে কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। ১৫টি বছর মুক্তিযোদ্ধার জন্য কিছু করে না। জামুকা থেকে মুক্তিযোদ্ধা বানাতে হলে আমি জোর গলায় বলতে পারি ৫ লাখ টাকা কন্ট্রাক্ট প্যাকেজ থাকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী গত ১৬ বছরে মুক্তিযোদ্ধা সনদে ২৩,০০০ নিয়োগ। এদের সনদ যাচাই বাছাই করা হবে। এরই মধ্যে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। বিজয় মেলা হবে এবং সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। তখন ওনারা যখন আসবে ওনারা সেই তালিকা দেখবেন। ওনারা যদি কাউকে মনে করেন যে না ওনারা ইনি মুক্তিযোদ্ধা নন, তখন তারা ইউনোর কাছে বা আমাদের কাছে সরাসরি জানাবেন যে ওনারা মুক্তিযোদ্ধা না। স্বাধীনতার এত বছর পরেও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে ভুয়া সনদ নিয়ে অনেকেই সরকারি সুযোগ সুবিধা আদায় করছেন। ইতিহাসবিদরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের চরকাটারি ইউনিয়ন পরিষদে ৮০০ ভুয়া জন্ম নিবন্ধন সনদ করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তার বিরুদ্ধে। বিষয়টি জানার পর সরকারি জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ রেখে তদন্তে নেমেছে প্রশাসন। এতে জন্ম নিবন্ধন করতে এসে ভোগান্তিতে পড়েছেন ওই ইউনিয়নের বাসিন্দারা। সম্প্রতি যমুনা নদীর ভাঙনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন পরিষদ কার্যালয় বিলীন হয়ে যায়। পরে চেয়ারম্যান আয়ুব আলীর নিজ বাড়ি নাগপুর উপজেলার ফয়েজপুর গ্রামে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সেখানে বসে ভুয়া জন্ম সনদ করার অভিযোগ উঠেছে পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তার বিরুদ্ধে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা 4 ডিস্ট্রিক্টের লোক হইতে পারে, অথবা বাইরের লোক হইতে পারে, 2-1 রোহিঙ্গা হইতেই পারে, 2-1 কয় যাবেন। এটা জন্ম নিবন্ধন করছে, এটা ভুয়া। এই হিসাবে আমাদের সমস্যা হচ্ছে, জন্ম নিবন্ধন করতে পারছি না। চেয়ারম্যান আয়ুব আলী ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের ব্যক্তিগত আইডি ব্যবহার করে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ৭৯৫টি ভুয়া জন্ম নিবন্ধন সনদ বের করেছেন পরিষদের উদ্যোক্তা জলিল মণ্ডল। ভিন্ন এলাকার কয়েকটা আছে, তো পরে আগের যে প্রশাসনিক কর্মকর্তা ওনাকে বললাম যে এইগুলার ফাইলগুলো আমাকে একটু দেখান, কিভাবে করলেন আপনি। তো পরে তখন আর কি বিষয়টা উদ্ঘাটন হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত উদ্যোক্তার বক্তব্য পাওয়া না গেলেও জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও চেয়ারম্যান। সপ্তাহে 2 দিন যাইতাম, পরবর্তীতে একটা পাসওয়ার্ড জলিল উদ্যোক্তার ওনার কাছে দিয়ে দেওয়া হয়েছিল, উনি ওটিপি নিয়ে কাজ করছে। কাজগুলো করছে আমার 5 আইডি ব্যবহার করে, সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশে স্ট্যাম্প করে দিয়েছে। আমাদের অনলাইনে এদেরকে এই নিবন্ধন নাম্বারই পড়ছে, কিন্তু এদের কোনো হার্ড কপি আমাদের কাছে প্লেস করেনি। এ ধরনের জালিয়াতি ফৌজদারি অপরাধ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন। অন্যায়ভাবে এসে যেই বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে এসে যদি ওইখানে রেজিস্ট্রেশন হয় বা অন্য কোনো দেশ থেকে এসে হয়, সেইগুলো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চরকাটারি ইউনিয়নের জনসংখ্যা প্রায় 14,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আওয়ামী লীগ আমলে গণতন্ত্রের জন্য বিএনপির আন্দোলন সংগ্রামকে অন্তর্বর্তী সরকার স্বীকার করে না, এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার অভিযোগ, বৈষম্য বিরোধী স্লোগানের আড়ালে উল্টো বৈষম্য তৈরি করা হচ্ছে। বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির আন্দোলন চলমান রয়েছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র আরও বলেন, গণতন্ত্রের প্রয়োজনে লড়াইয়ের গতি বাড়বে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে দেশি বিদেশি ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাবে। বিএনপি নেতা উল্লেখ করে আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সফল করেছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ। আমাদের জীবন মরণ, কেউ বলেন আমার মাথা ভাটাতে কি হচ্ছে, তাদের কি আসে যায়, কিচ্ছু আসে যায় না। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে সমাজের মধ্যে সংগ্রামী আন্দোলনের মধ্যে আরেকটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আখাউড়ায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ভারতীয় আগ্রাসন বিরোধী লং মার্চ। বুধবার বিকেলে আখাউড়ায় পৌঁছায় নেতাকর্মীদের গাড়িবহর। সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল থেকেও বিপুল নেতাকর্মী যোগ দেন সেখানে। এদিকে রাজধানীতে এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশে কেন্দ্রীয় নেতারা স্বৈরাচারকে পুনর্বাসন চেষ্টার নিন্দা জানান। আখাউড়া অভিমুখে এই লং মার্চের ঘোষণা ছিল আগেই। এজন্য বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর হয় পুরো এলাকা। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনের সমাবেশে স্বৈরাচারীদের পুনর্বাসনের চেষ্টার নিন্দা জানান নেতারা। গণতান্ত্রিক সমাধান থাকবে, গঠনমূলক সমাধান থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে, কিন্তু এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, তাদের সন্তান হচ্ছে এরা। ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। সকাল ৯টায় কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লং মার্চের গাড়িবহর নারায়ণগঞ্জ নরসিংদী পার হওয়ার সময় মহাসড়কের দুপাশে জড়ো হন নেতাকর্মীরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেন নানা স্লোগান। বিকাল ৪টায় আখাউড়া স্থল বন্দরে পৌঁছায় লং মার্চ। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা জড়ো হন বন্দরের ট্রাক ইয়ার্ড মাঠে। সেখানেও একটি সমাবেশ করে বিএনপি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি। বিএনপির এই কর্মসূচি ঘিরে আখাউড়া স্থল বন্দরের নিরাপত্তা জোরদার করে প্রশাসন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় 12টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বছরে 15% বেতন বৃদ্ধির দাবিতে বুধবার আশুলিয়ার নরসিংহপুর সহ আশপাশের এলাকায় কারখানায় প্রবেশ করে কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। এদিকে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, পতিত সরকারের লোকজন কিছু রাষ্ট্রের মদদে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে। সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট 4% বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে 15% বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অব্যাহত শ্রমিক আন্দোলন ও কর্মবিরতির মুখে আশুলিয়ার কারখানাগুলোতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে না, তবে বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছে। এদিকে আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা বলেন, পতিত সরকারের লোকজন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করে চলেছে। আরএমজি সেক্টরে, কারণ এটা একটা ঈর্ষণীয় ছিল। এখন এটা যেহেতু একটা সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। দেশের পোশাক খাতকে টার্গেট করে করা ষড়যন্ত্রে শ্রমিকরা না বুঝেই জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য উপদেষ্টার। কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে। কোনো জিনিসটি কোনো একটা এগ্রিমেন্ট হলে তার কিছুক্ষণ পরে বলে না, এটা মানি না। এই কয়েকদিন আগে রিজলভ করলাম 9%
অ্যাডভান্স দিয়ে, না 9% ইনক্রিমেন্ট দিয়ে রাজি হলো। আজকে শুনলাম যে না 9% হবে না, 15% হতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকারের লোকজনের 5 আগস্ট পরবর্তী অপতৎপরতা রুখতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দেন নৌ পরিবহন উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। বুধবার দুপুরে ফরিদপুর জনপ্রশাসন সংস্কার কমিশনের মত বিনিময় সভায় এমন অভিযোগ তোলেন ছাত্র প্রতিনিধি আনিসুর রহমান সজল। অভিযোগের প্রেক্ষিতে ওই বৈঠকেই তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারে জেলা প্রশাসককে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলিসুর রহমান। এছাড়া বৃহস্পতিবারের মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই বিষয়ে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তবে এমন কোনো মন্তব্য করার কথা অস্বীকার করেছেন ইউএনও আল মামুন। আমি ওরকম কোনো কথা বলিনি, বুঝছেন। ওখানে তো বিএনপি, জামায়াত ইসলাম, তারপর অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনি যদি তাদের সঙ্গে কথা বলেন তাহলে এটা বুঝতে পারবেন। আমি এরকম কোনো কথা বলিনি। আমার এটা জানা নেই জনপ্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। উচ্চ শুল্ক, ডলার সংকট ও ব্যাংকিং খাতে অস্থিরতায় বিদেশি ফল আমদানি কমেছে। এই পরিস্থিতিতে রোজায় চাহিদা বাড়লে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন আমদানিকারকরা। তবে কর্তৃপক্ষ বলছে রোজার আগে এখনও যথেষ্ট সময় রয়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের তুলনায় বিদেশি ফল আমদানি হয়েছে অর্ধেকেরও কম। আপেল, কমলা, আঙ্গুর ও নাশপাতির কোনোটি আমদানি হয়েছে 10%, কোনোটি এসেছে 48%। সামনে রোজা আসছে, তবুও আমদানিকারকদের তোড়জোড় বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন গত 2 বছরে ফল আমদানিতে শুল্ক প্রায় দ্বিগুণ হয়েছে। কিছু ফলের দামের চেয়েও শুল্ক বেশি। এছাড়া এলসি খোলা ও ডলার সংকটও রয়েছে। এক কন্টেনার আপেল মালটার মধ্যে 23 লাখ আপ, যেটা আগে আমরা দিতাম দেখি আপনার 15 লক্ষ, 16 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, এটা ডবল হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যারা আমদানিকারক আছেন তাদেরকে 3 মাসের ক্রেডিটে আমদানি করার একটি সুযোগ দিয়েছেন। সেই সুযোগটি যদি আমদানিকারকরা গ্রহণ করতে পারেন তাহলে আমার মনে হয় যে পণ্য আমদানি করা সহজ হবে। তবে ফল নিয়ে এখনই চিন্তার কিছু নেই বলে দাবি কর্তৃপক্ষের। আমদানি শুরু না হলেও যথেষ্ট অনুমতিপত্র দেওয়া হয়েছে। আমদানি অনুমতিপত্র আমাদের যে পরিমাণ দেওয়া আছে, সুতরাং কোনো বিষয়ে আমাদের মানে ব্যতিক্রম হবে না। রমজান মাসে উপলক্ষে অথবা তার আগে সমস্ত ফল যত আমদানি দেওয়া আছে সে অনুসারে নিয়মিতই সেগুলি আমদানিকারকরা আমদানি করতেছে। সবচেয়ে বেশি ফল আসে ভারত, পাকিস্তান, চীন ও অস্ট্রেলিয়া থেকে। এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও আসে বিপুল পরিমাণ ফল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সাথে মৃদু বাতাসের কারণে বাড়ছে শীতের দাপট। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে ঘন কুয়াশা কাটলেও উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সেই সাথে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পঞ্চগড় এবং মেহেরপুরও। কুয়াশার কারণে ঘটছে দুর্ঘটনা। ছোট বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশার সঙ্গে বাতাসের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত পরিস্থিতির আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কেমন, পরিস্থিতি কি অবস্থা দেখতে পাচ্ছেন, দুর্ভোগ কতটা দেখতে পাচ্ছেন সেখানে শীতের কারণে? আমরা আজ খুব সকালে বাইরে এসে দেখেছি যে কুয়াশার কারণে গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে, দূরপাল্লার গাড়ি যেগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আর চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা হঠাৎ করে
লাফিয়ে নেমে এসেছে 4 ডিগ্রি নিচেই, 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, যেটা হচ্ছে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি পর্যন্ত। তো তাপমাত্রা হঠাৎ নেমে আসার কারণে এখানকার মানুষজন বলছেন, বিশেষ করে যারা আজকে দিনমজুর শ্রেণীর মানুষ রিক্সা ভ্যান নিয়ে বাইরে এসেছিলেন, তারা বলছেন যে তারা রাস্তায় পর্যাপ্ত জনগণ পাচ্ছেন না, যাত্রী পাচ্ছেন না। একইভাবে এই তীব্র শীতের কারণে তাদেরও কষ্ট পেতে হচ্ছে। আর দিনমজুর শ্রেণীর মানুষরা তারা বাইরে বাধ্য হয়েই আয়ের উপার্জনের আশায় তারা বাইরে এসছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত উপার্জনও তারা করতে পারছেন না। তারা বলছেন শীতের কারণে সন্ধ্যার দিকেও যাত্রী মেলে না, সকালের দিকে এই অবস্থা, যে কারণে সারা দিনের যে গড় আয় সেটা তাদের অনেকটাই কমে গেছে। পাশাপাশি শীতজনিত রোগবালাই বেড়েছে। আমি হাসপাতালে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে রুগীর চাপ বেশি, শিশু ওয়ার্ডে রুগী ভর্তি হচ্ছে বেশি, বহির্বিভাগেও অনেক রুগীর চাপ। যারা প্রতিদিনই হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগই শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত, সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে অনেকে আসছেন। ওষুধের দোকানগুলোতেও দেখা গিয়েছে যে প্রচন্ড ভিড় করে মানুষ ওষুধ কিনছেন। তো আবহাওয়ার এই প্রেক্ষাপটে এখানকার মানুষজন মনে করছেন যে এমনিতেই চুয়াডাঙ্গাকে বলা হয়ে থাকে যে চুয়াডাঙ্গা তীব্র শীতের সময় তীব্র শীত পড়ে, গরমের সময় বেশি গরম পড়ে, এরকম একটা বৈরী আবহাওয়ার মধ্যে চুয়াডাঙ্গার মানুষকে থাকতে হয়। সেইটার কোনো ব্যতিক্রম এবারও হবে না। তার কারণ ইতিমধ্যেই শীত জানান দিয়েছে। আর সবচেয়ে বেশি যে বিষয়টি হচ্ছে সেটা হলো যে এবার তাপমাত্রা যা পরিমাপ করছে আবহাওয়া অফিস, তার চেয়ে শীতের অনুভূতিটা বেশি। তো গতকাল সন্ধ্যার পর থেকে অনেক মানুষ বলেছে যে এখনই শীতের কাঁপন ধরে যাচ্ছে, তার মানে সামনে যে দিনগুলো আসছে তাতে শীত আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। তো শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর। বাংলাদেশের জনসংখ্যার 11.9% অপুষ্টির শিকার। বৈশ্বিক ক্ষুধা সূচকে বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 থেকে এই তথ্য জানা গেছে। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক ক্ষুধা সূচক 2024 প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে উঠে এসেছে দেশে 5 বছরের কম বয়সী শিশুদের 11% মৃত্যু ঝুঁকিতে এবং 23.6% শারীরিক ও মানসিক বৃদ্ধি বয়সের তুলনায় যথেষ্ট কম। জিরো হাঙ্গার চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েলথ হাঙ্গার হেলথ যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাংলাদেশকে মাঝারি মাত্রার ক্ষুধাপীড়িত দেশের তালিকায় রাখা হয়েছে, যার GHI সূচক 19.4। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অপরিকল্পিত উন্নয়ন খাদ্য যোগানের সবচেয়ে বড় বাধা। খাদ্য উৎপাদনে জড়িত গ্রামীণ নারীদের যোগান বাড়াতে তাদের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। আমাদের অপরিকল্পিত উন্নয়ন আমার খাদ্য যোগানের সবচেয়ে বড় বাধা। আমি এখন রাস্তা বানিয়ে দিচ্ছি গাড়ি যাওয়ার জন্য, খুব ভালো, কিন্তু সেই রাস্তাটা আমার পানি আটকে দিচ্ছে, মাছ চাষ করতে পারছি না, জলাবদ্ধতা সৃষ্টি করছে। দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, যারা রাষ্ট্রের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বেন তিনি। এ সময় সর্বস্তরে বৈষম্য দূর করার প্রত্যয়ও জানান আব্দুল মোমেন। বুধবার বিকেল 3:30টায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। এরপর কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করেন তারা। 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান। জানান, দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয়, তবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবেন তিনি। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব দেয়া এবং জনসম্মুখে তা প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিতের কথাও জানান দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান। রাজনৈতিক বিবেচনায় মামলা হয় কিসের উপরে? মামলা হয় অপরাধের উপরে। তাহলে রাজনৈতিক বিবেচনায় মামলা হওয়ার সুযোগ কোথায়? অপরাধী যদি অপরাধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে মামলা হবে।
সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আসা বা না আসার কোনো প্রশ্ন আসে না। দুদকের আরেক নতুন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ 17 ডিসেম্বর যোগ দেবেন বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলার পর গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার রাতে ওই শিক্ষার্থীকে ডেকে নেন প্রেমিক মেহেদি মাসুদ। পরে মেরিল বাইপাস এলাকায় নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সহযোগী সহ দলবদ্ধ ধর্ষণ করেন মাসুদ। পরে ওই শিক্ষার্থীর মা থানায় মামলা করেন। অভিযান চালিয়ে মেহেদি মাসুদ, তার সহযোগী হাসান সাজিদ ও হারুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। রাজশাহী সিটি কর্পোরেশনের অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজগুলো খুব একটা কাজে আসছে না। নগরবাসীর অভিযোগ, ওভারব্রিজের সিঁড়িগুলো উঁচু এবং ঠিক জায়গায় এগুলো নির্মাণ করা হয়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ওভারব্রিজের প্রয়োজন আছে কিনা তা যাচাই না করেই বসানো হয়েছে, যার কারণে এগুলো তেমন একটা কাজে আসছে না। রাজশাহী সিটি কর্পোরেশন যানজট কোলাহলমুক্ত নগরী হিসেবে দেশ জুড়ে পরিচিত। 2018 সালে সিটির অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় 3000 কোটি টাকা। এর মধ্যে 2023 সালের এপ্রিলে 50 কোটি 72 লাখ টাকা ব্যয়ে 10টি ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। পথচারীদের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা এড়ানো সহ সড়কে গতি ফেরাতে এমন প্রকল্প নিলেও তা খুব একটা কাজে আসছে না নগরবাসীর। পথচারীরা বলছেন, ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো উঁচু, এগুলোতে উঠতে সময় লাগে। এজন্য ফুটওভার ব্রিজের চেয়ে নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়াটাই সহজ। যারা উঠছে তারা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ধরে ওখানে গল্প করছে, ছবি তুলছে, এই করছে সেই করছে, কিন্তু আপ ডাউন করে না। সঠিক জায়গায় হয় নাই, সেজন্য সবাই নিচ দিয়ে পারাপার হচ্ছে। ওই পাশে একটা লেন আছে, এপাশে পার হলে ওপার চলে যাচ্ছি, তো এজন্য কষ্ট করে আর উপরে উঠছি না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রিকশার নগরীতে ফুটওভার ব্রিজের প্রয়োজন ছিল কিনা সে বিষয়ে কোনো সমীক্ষা করা হয়নি। ব্যয়বহুল প্রকল্পের প্রস্তাবনাতেও ছিল ভুল। যত্রতত্র ফুট ওভারব্রিজ দেওয়া, এটা আসলে ইকোনমিক্যালি ওটা ভায়াবল না, ফিজিবল না, এবং মানুষেরও যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার কারণে মানুষের উঁচু জায়গায় এটা যেতে চায় না। তাদের এক্সপেকটেশন কি, এটাও চিন্তা করতে হবে। ফুটওভার ব্রিজগুলো ব্যবহার উপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আলোচনা হচ্ছে ট্রাফিক বিভাগের সাথে। মানুষ সাধারণত ফ্লাইওভারে উঠতে চায় না, ঢাকা অন্যান্য মহানগরে উঠতে চায় না। যদি সে সুযোগ পায় ক্রস রোড করে দিতে, সেটা করা যায়। কিন্তু এখানে কর্মসংস্থান, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান খুব একটা বেশি নেই। এখন যেমন কমিউনিকেশন সুবিধাগুলো যখন বাড়বে, তখন কিন্তু এইখানে নগরবাসীর সংখ্যা বাড়বে। 10টি ফুটওভার ব্রিজের মধ্যে 6টি চলতি বছরের সেপ্টেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। 3টি নির্মাণ কাজ চলছে, একটি ওভারব্রিজের স্থান এখনও নির্ধারণ করা হয়নি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঢাকার দোহারের তেঁতুলতলায় প্রতিদিন বসে ঘাস কেনা বেচার হাট। এই হাটকে ঘিরে শতাধিক মানুষ জীবিকা নির্বাহ করছে। চর থেকে প্রাকৃতিক ঘাস ও লতাপাতা তুলে বিক্রি করছেন তারা, যা চাহিদা মেটাচ্ছে দোহার ও নবাবগঞ্জের কৃষক, গৃহস্থ ও গরুর খামারিদের। প্রতিদিন সকালে একের পর এক ঘাস ও লতাপাতা বোঝাই নৌকা আসে তেঁতুলতলা ঘাটে। স্তূপগুলো মাথায় করে পদ্মা তীরের এই ঘাসের হাটে আনেন শ্রমিকরা। সকাল 8:30 থেকে বেলা 11টা পর্যন্ত চলে বেচাকেনা। এ হাটে বিক্রি হয় কাইসা, কলমি, কেল্লা সহ বিভিন্ন প্রকার ঘাস ও লতাপাতা। আর এসব আনা হয় ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর শালিপুর থেকে। পদ্মা চরাঞ্চলের শতাধিক পরিবার এখন ঘাস বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। শালিপুর চর থেকে ঘাস কাটে আনি, ঘাস কাটে এনে এই তেঁতুলতলা পাড়ার ঘাটে বেচাকিনি করি, তাই দিয়ে আমার সংসার চলে। এখানে প্রতিদিনই সকালবেলা ঘাস ওঠে, শুধু সকালবেলায় 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে এই বাজার। মিনিমাম আমরা একজনে প্রায় 1000-1200 টাকার উপরে পাই। গোখাদ্যে পুষ্টির যোগান দিতে এই হাটি ভরসা দোহার ও নবাবগঞ্জের কৃষক, গৃহস্থ ও গরুর খামারিদের। প্রতিটি ঘাসের স্তূপ বিক্রি হয় 150 থেকে 300 টাকায়। এখান থেকে আমরা প্রতিদিন ঘাস কিনে নেই 200 টাকা বোঝা, 300 টাকা বোঝা।
নিয়ে গরুর খাওয়াই। সবসময় গরুর খাদ্য কিনুন যায় না, এনে ঘাস সস্তা পাওয়া যায়, এই হিসেবে আর কি আমরা কাঁচা ঘাস খাওয়াইলে দুধটা একটু বেশি হয়। এই অঞ্চলের প্রাণী সম্পদকে এগিয়ে নিতে হাটটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় বলছে, গবাদি পশুকে বেশি পরিমাণ তাজা ঘাস খাওয়ানো দরকার। ঘাসের মাধ্যমেও যে জীবিকা নির্বাহ করা যায়, এটা কিন্তু এই হাটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের প্রাণী সম্পদের পক্ষ থেকে এটাকে আমরা আরো প্রমোট করার বা সামনে আরো এটাকে কিভাবে বাড়ানো যায় সেইভাবে উদ্যোগ নিচ্ছি। হাট সংলগ্ন তেঁতুলতলা ঘাট সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।